আসসালামু আলাইকুম। আমি আমার একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আবার আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি হাইড্রার অভ্যন্তরীণ গঠন নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতে আমি হাইড্রাদের দ্বীপ অগ্নিস্তর বিশিষ্ট প্রাণী সে বিষয়টি জানাতে চাই। তো আমরা জানি যে প্রত্যেকটা দ্বীপ যখন শুক্রাণু এবং ডিম্বাণু থেকে জন্ম নেয়, তখন শুক্রাণু ডিম্বাণু মিলে প্রথমে জাইগোট তৈরি হয়। জাইগোটটা আস্তে আস্তে বিভাজিত হয়, বিভাজিত হয়ে অনেকগুলো কোষ সৃষ্টি করে। সেই কোষগুলো কোনো কোনো দ্বীপে দেখা গিয়েছে যে দুইটা স্তরে সজ্জিত হয় ভ্রূণ অবস্থায়, আবার কোনো কোনো দ্বীপে এটা তিনটা স্তরে সজ্জিত হয়। তো হাইড্রা এরকম একটা প্রাণী যেখানে তাদের জীবনের শুরুতে দেখা গিয়েছে তাদের যে কোষগুলো, ওই কোষগুলো দুইটা স্তরে সজ্জিত হয়েছিল, যার ফলে তারা দ্বিস্তর বিশিষ্ট প্রাণী, দ্বিভ্রূণ স্তর বিশিষ্ট প্রাণী। তো এখন আমরা দেখবো যে কীভাবে এই দ্বিভ্রূণ স্তর হাইড্রার দেহ তৈরি হয়। আমরা যদি দেখি তো দেখবো যে হাইড্রার শুক্রাণু এবং হাইড্রার ডিম্বাণু একসাথে মিলিত হয়ে প্রথমে জাইগোট তৈরি করে। এই জাইগোটটা বারবার বিভাজিত হয়, মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হয়, দুটো থেকে চারটা কোষ তৈরি হয়। এরকমভাবে এদের সংখ্যা বাড়তে থাকে। একসময় দেখা গিয়েছে যে সংখ্যা বাড়তে বাড়তে অনেকগুলো কোষ তৈরি করে, একটা কোষের পিণ্ড বা একটা কোষের স্তূপ তৈরি হয়। তখন এই অনেকগুলো কোষ যখন তৈরি হয় তখন এর নাম হয় মরুলা। এই মরুলার কোষগুলো যখন একটা স্তরে, এই কোষগুলো যখন একটা স্তরে সজ্জিত হয়, এরকম মরুলা কোষগুলো যখন একটা স্তরে সজ্জিত হয় তখন তার নাম হয় ব্লাস্টুলা। ব্লাস্টুলা কোষগুলো গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়ায় এই একটা স্তরের কোষগুলো কিছুদিন পরেই দেখা গিয়েছে এটা দুইটা স্তরে সজ্জিত হয়। এই দুইটা স্তরকে বলা হয় ভ্রূণ স্তর। এবং হাইড্রা দেহের ভিতরে যেহেতু দুইটা স্তর তৈরি হয়, কোষগুলো জীবনের শুরুতে প্রাথমিক দুইটা স্তরে সজ্জিত হয়েছিল, তাই এটাকে আমরা বলে থাকি দ্বিভ্রূণ স্তর। এবং এই দুইটা স্তরের বাইরেটাকে বলা হয় এপিডার্মিস, আর ভিতরটাকে বলা হয় গ্যাস্ট্রোডার্মিস। আর এই দুই স্তরের মাঝখানে আরেকটা অপরিসর স্তর থাকে, তার নাম হলো মেসোগিলিয়া। অর্থাৎ আমরা দেখবো যে হাইড্রার দেহের ভিতরে শুক্রাণু আর ডিম্বাণু মিলে তৈরি হচ্ছে জাইগোট। জাইগোট বারবার ভাগ হয়। এই জাইগোটের বিভাজনের নাম হলো ক্লিভেজ। এটা ভাগ হয়ে অনেকগুলো কোষ তৈরি করে। অনেকগুলো কোষ যখন তৈরি হয় তখন এর নাম হয় মরুলা। মরুলার কোষগুলো যখন একটা স্তরে সাজায় তখন তার নাম হয় ব্লাস্টুলা কোষ পরবর্তীতে দেখা গিয়েছে যে দুইটা স্তরে সজ্জিত হয়। কিন্তু উন্নত প্রাণী যারা মানুষ সহ শুরু করে অন্যান্য প্রাণী দেখা গিয়েছে যে অ্যাকানোডার্মাটা, কর্ডাটা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা এসব কমপ্লিট প্রাণীদের আমার দেখা গিয়েছে যে তাদের দেহের ভিতরে ব্লাস্টুলা কোষগুলো তিনটা স্তরে সাজায়। আর হাইড্রা দেহের ভিতরে এই কোষগুলো দুইটা স্তরে সাজাইছে, অর্থাৎ এক্টোডার্ম আর এন্ডোডার্ম। এক্টোডার্মটা এপিডার্মিস বলা হয় আর এন্ডোডার্মটাকে আমরা গ্যাস্ট্রোডার্মিস বলি। এবং দুই স্তরের মাঝখানে একটা মেসোগিলিয়া নামক একটা স্তর থাকে, অর্থাৎ দুটো স্তরকে তারা সিমেন্টের মতো আটকে রাখে। এবার দেখবো আমরা যে এই হাইড্রাকে আমরা দ্বিভ্রূণ স্তর প্রাণী কেন বলছি। হাইড্রাকে দ্বিভ্রূণ স্তর প্রাণী বলার কারণ হলো তাদের জীবনের শুরুর দিকে তাদের যে কোষগুলো তৈরি হয়েছিল দেহের ভিতরে, সেই কোষগুলো দুইটা স্তরে সজ্জিত হয়েছিল। এবং বাইরের স্তর থেকে হাইড্রা দেহের বাইরের অংশগুলো তৈরি হয়, আর ভিতরের স্তরের কোষগুলো থেকে হাইড্রা দেহের ভিতরের অংশগুলো তৈরি হয়। এখন আমরা যদি খেয়াল করি যে হাইড্রার অন্তর্গঠন দেখি, হাইড্রাকে যদি কেটে যদি আমরা লম্বচ্ছেদ অথবা প্রস্থচ্ছেদ করে দেখি, তো দেখা যাবে যে হাইড্রা দেহের ভিতরে দুইটা স্তরের কোষগুলো সাজানো আছে। বাইরের দিকে থাকে এপিডার্মিস, ভিতরের দিকে থাকে গ্যাস্ট্রোডার্মিস। বাইরের দিকের এই কোষগুলো পরবর্তীতে 7 ধরনের কোষ রূপ পায়। এক নম্বর হলো পেশিয়াপানি কোষ, 2 নম্বর হলো ইন্টারস্টিশিয়াল কোষ, 3 নম্বর হলো সংবেদী কোষ, 4 নম্বর হলো স্নায়ু কোষ, 5 নম্বর হলো গ্রন্থি কোষ, 6 নম্বর জ্বলন কোষ এবং 7 নম্বর নিউরোসাইট কোষ। এগুলো হাইড্রার বাইরের ভ্রূণ স্তরে যে কোষগুলো ছিল সেই কোষগুলো এরকম 7 ধরনের কোষের রূপ নেয়। আর ভিতরে অর্থাৎ হাইড্রার ভিতরে যে গ্যাস্ট্রোডার্মিসের যে কোষগুলো সজ্জিত হল, ব্লাস্টুলা থেকে যখন গ্যাস্ট্রোলা হলে গ্যাস্ট্রোলায় যে কোষগুলো সজ্জিত হয়েছিল এরকমভাবে, এই কোষগুলো পরবর্তীতে পাঁচ ধরনের কোষের রূপ নেয়। প্রথম হলো পুষ্টিকোষ। পুষ্টিকোষটার বাইরে যখন থাকে এটা পেশিয়াপানি কোষ নাম হয়, ভিতরের দিকে থাকবে তখন তার নাম হয় পুষ্টিকোষ। দ্বিতীয় নম্বর কোষের নাম ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, গ্রন্থি কোষ। অর্থাৎ এর প্রথম 5টার সাথে এর প্রথম 5টার মিল আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি
যে গ্যাস্ট্রোডার্মিসে 5 ধরনের কোষ থাকে আর এপিডার্মিসে 7 ধরনের কোষ থাকে। এখানে এর প্রথম 5টার সাথে প্রথম 5টা মিল আছে, অর্থাৎ গ্যাস্ট্রোডার্মিস আর এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস 2 ধরনের কোষ দ্বারা পার্থক্য মণ্ডিত। সেটা হচ্ছে যে জনন কোষ আর নিউরোসাইট কোষ। এই জনন কোষ আর নিউরোসাইট কোষগুলো এই গ্যাস্ট্রোডার্মিসের ভিতরে পাওয়া যায় না, অর্থাৎ ভিতরের ত্বকের দিকে পাওয়া যাবে না, এটা পাওয়া যাবে শুধুমাত্র বাইরের ত্বকে। এর ভিতরে আবার যে জনন কোষটা আছে, সারা বছর হাইড্রা দেহের ভিতরে জনন কোষগুলো পাওয়া যায় না, অর্থাৎ প্রজনন ঋতুতে শুধুমাত্র হাইড্রা দেহের ভিতরে এই জনন কোষটা সৃষ্টি হয়। এখন যদি আমরা দেখি এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিস উপরে ছবিটা যদি খেয়াল করি, তো দেখা যাবে যে এইখানে বাইরের যে আবরণ তৈরি করেছে, অর্থাৎ যে সকল কোষগুলো দেখতে বাইরের দিকে চওড়া, ভিতরের দিকে এরকম আস্তে আস্তে চিকন হয়েছে, এই কোষগুলোকে বলা হয় পেশিয়াবরণী কোষ। পেশিয়াবরণী কোষে বহির্মুখী চওড়া, অন্তর্মুখী চিকন হয়, এবং সেখানে দেখা গিয়েছে যে এই উপর দিয়ে কতগুলো নিউরোসাইট দেখা যায়। কতগুলো নিউরোসাইট দেখা যাবে, এই কতগুলো নিসল দানা, কতগুলো মিউকাস দানা দেখা যায়, মিউকাস দানা দেখা যায়। আর আছে তার ভিতরে আছে কি গহ্বর এবং আছে মায়োনিন তন্তু দেখা যায়। এই মায়োনিন তন্তুগুলো সংকোচন প্রসারণে সাহায্য করে, আর মিউকাস দানা কিউটিকল ফর্ম করে বাইরেটাকে পিচ্ছিল রাখতে কি করে, সাহায্য করে। 2 নম্বর, তারপর দেখা গেছে এই যে মায়োনিন তন্তুগুলো আছে, যে মায়োনিন সূত্রগুলো এদের সংকোচন প্রসারণে সাহায্য করে, অর্থাৎ দেহের সংকোচন প্রসারণে তারা সাহায্য করে। তাই পেশিয়াবরণী কোষ একদিক থেকে যখন আবরণ সৃষ্টি করে বাইরে, অন্যদিক থেকে পেশির মতো কাজ করে, তাই একসাথে নাম দেয় পেশিয়াবরণী কোষ। 2 নম্বর যে কোষগুলো আছে পেশিয়াবরণী কোষের মাঝখানে এই যে 2 নম্বর যে পাকে গোলাকার যে কোষগুলো দেখা যায়, যাতে নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম থাকে, তারপরে রাইবোজোম থাকে, মাইটোকন্ড্রিয়া সবকিছু বিদ্যমান থাকে, এই কোষগুলো হলো ইন্টারস্টিশিয়াল কোষ। এই ইন্টারস্টিশিয়াল কোষগুলো হাইড্রা দেহের জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ একটা কোষ। এর কারণ হলো এই হাইড্রা এই ইন্টারস্টিশিয়াল কোষগুলো যে কোনো সময় অন্য যে কোনো কোষে পরিণত হতে পারে। এই জন্য হাইড্রার স্বাভাবিক মৃত্যু হয় না। হাইড্রার স্বাভাবিক মৃত্যু না হওয়ার কারণ হলো দেহের ভিতরে যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়, কোনো কোষ যদি নষ্ট হয়, তাহলে ইন্টারস্টিশিয়াল কোষ সাথে সাথে বিভাজিত হয়ে সেই কোষ সৃষ্টি করে দেয় এবং নতুন অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টিতে সাহায্য করে। তো আমরা দেখব যে হাইড্রার 2 নম্বর, এই যে এপিডার্মিসের 2 নম্বর যে কোষ হলো তার নাম হলো ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষগুলো পেশিয়াবরণী কোষের মাঝে মাঝে ফাঁকা জায়গায় থাকে, এগুলো দেখতে গোলাকার, এর ভিতরে সাইটোপ্লাজম থাকে, নিউক্লিয়াস থাকে। তারপর দেখো 3 নম্বর কোষের নাম হলো সংবেদী কোষ। এগুলো পেশিয়াবরণী কোষের মাঝে মাঝে ফাঁকা জায়গায় থাকে, এগুলো এটাকে আমরা বলে থাকি যে সংবেদী কোষ। এরা পরিবেশ থেকে উদ্দীপনা নিয়ে হাইড্রা দেহের ভিতরে প্রেরণ করতে সাহায্য করে। এই সংবেদী কোষগুলো যদি খেয়াল করি, তো দেখা যাবে যে প্রত্যেকটা সংবেদী কোষের ভিতরে এরকম লম্বা একটা সূত্র থাকে, যে পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণে সাহায্য করে। মাঝখানে নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম থাকে, সবকিছু থাকে। শুধুমাত্র এরকম একটা লম্বা সূত্র এবং একটা অ্যান্টিনার মতো সূত্র থাকে, যা পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণে করে হাইড্রা দেহের ভিতরে প্রেরণ করে এবং পরিবেশের সাথে যোগাযোগ রক্ষায় সাহায্য করে। এবার দেখা যায় 4 নম্বর কোষের নাম হলো স্নায়ু কোষ, যেটা হাইড্রার এক্টোডার্ম এবং এন্ডোডার্ম, অর্থাৎ এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে যে মেসোগিল্লা আছে, এই মেসোগিল্লা দেশে এই স্নায়ু কোষগুলো অবস্থান করে। এগুলো স্নায়ু কোষ। এরা কি করে, যে সংবেদী কোষ থেকে যে উদ্দীপনা আসে, সেই উদ্দীপনা গ্রহণ করে, সেগুলো বিশাল বিশ্লেষণ করে, উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে এবং সেই মোতাবেক হাইড্রা কাজ করতে সাহায্য করে। হাইড্রা যদি পরিবেশ থেকে কোনো উদ্দীপনা আসে, কোনো শত্রুর কাছ থেকে বা কোনো খাদ্য হাইড্রা গ্রহণ করতে পারে, এরকম কোনো খাদ্য খাবার যদি পাশে আসে, সেই উদ্দীপনা হাইড্রা দেহের ভিতরে আসে এবং সেটা এই স্নায়ু কোষে আসার পর সেই স্নায়ু কোষ সেগুলো বিশাল বিশ্লেষণ করে প্রকৃত কাজে সাহায্য করে, অর্থাৎ উদ্দীপনা গ্রহণ করা, বিচার বিশ্লেষণ করা, সেই মোতাবেক কাজ করাই হলো এই স্নায়ু কোষের কাজ। এবার আসে গ্রন্থি কোষ। এই পেশিয়াবরণী কোষের মাঝে মাঝে কিছু গোলাকার কোষ পাওয়া যায় ইন্টারস্টিশিয়াল কোষের মতো, সেই কোষগুলোকে আমরা গ্রন্থি কোষ বলে থাকি। এই গ্রন্থি কোষগুলো কাজ হচ্ছে বিভিন্ন ধরনের ক্ষরণ করা। এই গ্রন্থি কোষগুলো সব জায়গায় পাওয়া যায় না। হাইড্রার হাইপোস্টোম, একটা হাইড্রা যদি আমি আঁকি, দেখা যাবে হাইড্রার উপরের দিকে থাকে হাইপোস্টোম, মুখের পাশে পাওয়া যায়, পদতলে এই কোষগুলো বেশি পরিমাণ পাওয়া যায়। অর্থাৎ এই উপরে যেটা থাকে এটা নাম হলো হাইপোস্টোম, আর নিচের অংশটার নাম হলো পদতল। এই উপরের যে অংশটা, এখানে হাইড্রার কিছু কোষ পাওয়া যায় যেটা খাদ্য গলদাকরণে, খাদ্য পরিপাকে সাহায্য করে, অর্থাৎ এখানে গ্রন্থিগুলো থাকে।
এই গ্রন্থি কোষগুলো বেশি পরিমাণ পাওয়া যায় হাইপোস্টোমে এবং পদতলে, এবং এই হাইপোস্টোমের কাছে এখানে খাদ্য গ্রহণের সাহায্য করে, এটা খাদ্য পিছলে করতে সাহায্য করে। আর পদতল থেকে এই গ্রন্থি কোষগুলো এই এক ধরনের আঠালো পদার্থ ক্ষরণ করে কোনো কিছুর সাথে আটকে রাখতে সাহায্য করে। একটা গ্রন্থি কোষের কাজ হলো বিভিন্ন ধরনের, এরাও দেখতে গোলাকার, এই কোষগুলো থেকে এখানে এদের সাইটোপ্লাজমে বিভিন্ন ধরনের উপাদান আছে, এগুলো দেখা গিয়েছে যে বিভিন্ন ধরনের রস ক্ষরণে সাহায্য করে। এরপর দেখা গিয়েছে যে আছে জনন কোষ। এই জনন কোষটা হাইড্রা দিয়ে সবসময় পাওয়া যায় না। প্রধান যখন প্রচুর পরিমাণ খাদ্য পাওয়া যায় না, পানিতে খাদ্যের ঘাটতি দেখা যায়, তখন হাইড্রার দেহ থেকে একটা ক্ষণস্থায়ী জননাঙ্গ তৈরি হয়। সেই জননাঙ্গগুলো হাইড্রার শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি দিতে সাহায্য করে। অর্থাৎ উপরের অর্ধাংশ শুক্রাশয় আর নিচের অর্ধাংশ ডিম্বাশয় তৈরি হয়। শুক্রাশয়ের ভিতরে শুক্রাণু তৈরি হয় আর এই ডিম্বাশয়ের ভিতরে ডিম্বাণু তৈরি হয়। এই জনন কোষগুলো হাইড্রার দেহের ভিতরে দেখা গিয়েছে যে এই প্রজনন ঋতুতেই কেবল এগুলো বিকশিত হয়, অন্য সময় সেগুলো ইনঅ্যাক্টিভ থাকে। যখন হাইড্রা দেহের খাদ্য কম থাকে তখনই কেবল জনন কোষগুলো এই শুক্রাণু এবং ডিম্বাণু সৃষ্টি করতে পারে। এর পাশে নিউরোসাইট কোষ, হাইড্রার কোষিকাতে বিশেষ করে কোষিকা এবং হাইড্রার সমগ্র দেহে কিছু পরিমাণ কোষ পাওয়া যায়, যেগুলোকে হাইড্রার অন্য প্রাণীর হাত থেকে আত্মরক্ষা করে, চলনের সাহায্য করে, খাদ্য গ্রহণের সাহায্য করে। এদেরকে বলা হয় নিউরোব্লাস্ট কোষ। এই নিউরোব্লাস্ট কোষগুলো দেখতে অনেকটা পেয়ালার মতো, এবং এর ভিতরে এখানে দেখা গিয়েছে যে এই নেমাটোসিস্ট থাকে। একটা নিউরোসাইট কোষের ভিতরে 4 ধরনের নেমাটোসিস্ট থাকে। এই নেমাটোসিস্টগুলোর ভিতরে এরা যখন এর ভিতরে একটা সূত্র পেঁচানো অবস্থায় থাকে, এই সূত্রগুলো যখন এখানে একটা অপার কলাম বা ঢাকনি থাকে, একটা নিউরোসাইট কোষ যদি দেখি তো দেখবো যে এখানে একটা অপার কলাম বা ঢাকনি আছে, ভিতরে আছে কি নেমাটোসিস্ট সূত্র। তারপরে এটা দেখতে অনেকটা পেয়ালার মতো। এটা যখন ওই অপার কলাম বা ঢাকনি খুলে যায় তখন এই সূত্রগুলো এরকম ভাবে লিকুইড হয় বাইরে। এর মাধ্যমে এই নেমাটোসিস্টের মাধ্যমে দেখা গিয়েছে যে হাইড্রা কখনো খাদ্য গ্রহণ করে, কখনো চলনে সাহায্য করে, কখনো আত্মরক্ষার কাজে ব্যবহার করে। এর মাধ্যমে সে খাদ্য জড়িয়ে ধরে। তাহলে এই যে নেমাটোসিস্ট 4 ধরনের নেমাটোসিস্ট এর ভিতরে পাওয়া যায়, কোনোটা হাইড্রার খাদ্য গ্রহণে সাহায্য করে, কোনোটা হাইড্রার খাদ্য জড়িয়ে ধরতে সাহায্য করে, কেউ হাইড্রার খাদ্যকে ছোট ছোট খাদ্যগুলোকে মেরে ফেলতে সাহায্য করে, এবং হাইড্রা যদি কোনো শত্রু আসে পাশে তাহলে নেমাটোসিস্টের মাধ্যমে সেই শত্রুর হাত থেকে নিজেকে মোকাবেলা করে, শত্রুর হাত থেকে নিজেকে সেভ করে এই নেমাটোসিস্টের মাধ্যমে। এখন আমরা দেখবো, তাহলে আমরা দেখলাম যে আর এরকম ভাবে আমরা যদি দেখি যে এপিডার্মিসের যে 7 ধরনের কোষ আছে, ঠিক গ্যাস্ট্রোডার্মিসের ভিতরেও এরকম 5 ধরনের কোষ আছে। 5 ধরনের কোষের ভিতরে এই পেশাবাণী, এটা হচ্ছে পুষ্টি কোষ, এটার নাম হলো ইন্টারস্টিশিয়াল কোষ। এই ইন্টারস্টিশিয়াল কোষের গঠন যা এটাও তাই, সংবেদী কোষের গঠন এখানে যেটা এটা এরকম, স্নায়ু কোষের গঠন এরকম, গ্রন্থি কোষের গঠন। অর্থাৎ এখানে যদি আমরা এপিডার্মিসের কোষগুলো পড়ি তাহলে দেখা গেছে গ্যাস্ট্রোডার্মিসের কোষ সম্পর্কে আমাদের জানা হয়ে যাবে। অর্থাৎ পুষ্টি এখানে পার্থক্য, পেশাবাণী কোষের গঠনটা এরকম, আর ওখানে পুষ্টি কোষটার গঠন যদি হয় তাহলে অনেক সময় দেখা গিয়েছে এরকম হয়তো ভিতরে একটা ফ্লাজেলা থাকতে পারে, যে ফ্লাজেলাগুলো খাদ্য পরিপাকে সাহায্য করে, খাদ্য শোষণে সাহায্য করতে পারে, পার্থক্য এরকম। বা এখানে এই পুষ্টি কোষগুলোকে আমরা ফ্লাজেলা যুক্ত কোষ বা এমিবয়েড কোষ বলতে পারি। অনেক সময় দেখা যাচ্ছে ভিতর থেকে এরকম আমাদের ফলবল তৈরি করলো, তখন তার নাম হয় এমিবয়েড কোষ। যদি ফ্লাজেলা থাকে তার নাম হয় ফ্লাজেলা যুক্ত কোষ। এই ফ্লাজেলা গুলো ভিতরের দিকে ফ্লাজেলা সমানের খাদ্য পরিপাকে এখানে সাহায্য করে। এখন একটা হাইড্রার যদি গঠনে আমরা যদি দেখি, দেখা যাবে যে এখানে হাইড্রার অন্তর্গঠন যদি আমরা দেখি, অন্তর্গঠনের যদি এটা ভালো করে আমরা খেয়াল করি তো দেখা যাবে হাইড্রার কাটলে দেখা যাবে যে তার একটা শুধুমাত্র একটা দেয়াল আছে। এই দেয়ালে 2টা স্তর আছে, একটা হলো এপিডার্মিস আর একটা হলো গ্যাস্ট্রোডার্মিস। আর 2 দেয়ালের মাঝখানে আছে একটা বাকস্য স্তর, তার নাম হলো মেসোগেলিয়া। এই মেসোগেলিয়া হলো একটা জেলির মতো ধাপ থেকে অর্ধতরল পাথর দিয়ে তৈরি সিমেন্টের মতো কাজ করে, 2টা স্তরকে সংযুক্ত করতে সাহায্য করে। আর এর ভিতরে একটা ফাঁকা গহ্বর আছে, এই গহ্বরটাকে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। একটা হচ্ছে সে খাদ্য গ্রহণ করে, খাদ্য পরিপাক করে এবং খাদ্য শোষণে সাহায্য করে। এর অপর নাম হলো সিলিন্ডার নামক গহ্বর। যেহেতু এই নিডেরিয়া পর্বের নিডেরিয়া, এটা হাইড্রার নিডেরিয়া পর্বের প্রাণী। এই নিডেরিয়া কেন নাম হয়েছে? কারণ নিউরোব্লাস্ট নামক কোষ থাকে প্রত্যেকটা, এই পর্বের প্রত্যেকটা প্রাণীতে নিউরোসাইট নামক কোষ থাকে বলে তার নাম হয়েছে নিডেরিয়া। আবার এই পর্বের প্রত্যেকটা প্রাণীতে সিলেন্ট্রন নামক গহ্বর থাকে বলে ওর অপর নাম হলো সিলেন্টারেটা পর্ব।
তাই আমরা দেখতে পাচ্ছি হাইড্রা যদি আমরা অভ্যন্তরীণ গঠন দেখি তো দেখা যাবে, গঠন দেখি তো দেখা যাবে যে তার শুধুমাত্র বাইরের একটা দেয়াল আছে, ভিতরে একটা দেয়াল আছে। বাইরের দেয়ালে 7 প্রকারের কোষ থাকে, ভিতরের দেয়ালে 5 প্রকারের কোষ থাকে এবং 2 দেয়ালের মাঝখানে একটা জেলির মতো থাক থেকে অর্ধতরল পরতের একটা স্তর থাকে। আর ভিতরে একটা ফাঁকা জায়গা থাকে, সেই ফাঁকা জায়গাটার নাম হলো কি গহ্বর। আমরা যদি এই ছবিটা দেখি দেখা গেল বাইরের স্তর, ভিতরের স্তর, মাঝখানে মেসোফিলিয়া নামক স্তর, আর এই ভিতরে এখন ফাঁকা একটা জায়গা থাকবে, এটা হলো গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা সিলিন্ডার নামক গহ্বর। আমরা যদি এখানে এটা খেয়াল করি, এটা বাইরের সাইড, ভিতরের স্তর, মাঝখানে সে মেসোফিলিয়া, এই মেসোফিলিয়ার ঘেঁষে এখানে স্নান কোষগুলো অবস্থান করছে। অর্থাৎ এর অন্তর্গঠন দেখি। তো আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। আগামী ক্লাসে সবাই অংশগ্রহণ করবে এই আশা রেখে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ।